গোটা তমলুক লোকসভায় বিজেপি বলে কিছু নেই। এই জায়গায় পার্টিকুলারলি সব থেকে বেশি নাকি বলা হয় রামের ভোট ভামে গেছে। তুমি গ্রাউন্ড লেভেল রিয়েলিটিটা কোন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো? হলদিয়া থেকে শিল্প যিনি তাড়িয়েছেন তার নাম শুভেন্দু অধিকারী। ঠান্ডা এই সিটটা প্রায় বিজেপি মানে অভিজিৎ গাঙ্গুলি জিতেই গেছেন, এইরকম একটা ধারণা তৈরি হয়েছে। তুমি কিভাবে দেখো? সায়ন ব্যানার্জি জিতবে, সিপিআইএম জিতবে। এখন আমি জিতলে কেউ না কেউ হারবে। নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম তমলুকে, যেখানে হাই ভোল্টেজ কেন্দ্র লোকসভা নির্বাচনের প্রার্থীরা একে একে তারকা সায়নদাকে পাকড়াও করেছে। সায়ন ব্যানার্জি, সায়নদা প্রথমে অনেকদিন পর দেখা, কেমন আছো? প্রচার পর্ব ছবি ভিডিও ফেসবুক জুড়ে দেখছি, কেমন চলছে প্রচার? খুব ভালো আছি, তোমার সাথে বহুদিন পরে দেখা, ভালো লাগলো দেখা হয়ে। প্রচার জোরদার চলছে, জোরদার রাস্তায় রাস্তায় প্রচার চলছে, বাজারে হাটে বাড়ি বাড়ি। লোকসভা প্রচার যেরকম হয় না জেনারেলি, লোকসভা প্রচার মানে একটু ওপর দিকে প্রচার হয়, লোকসভা প্রচার খুব একটা নিচের দিকে জেনারেলি নামা হয় না, কিন্তু একদম সমস্ত বাউন্ডেশন ভেঙে সেইটা আমরা করছি, একদম নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু তুমি দেখলাম যে তোমার স্ত্রী মা সকলকে নিয়ে পথে নেমেছো, এটা কি আলাদা একটা স্ট্র্যাটেজি বলা যায়? না না, স্ট্র্যাটেজি কিছু নয়। আমার মা 1990 সালের পার্টি মেম্বার, ফলত আমার বাবার সম্ভবত 82 বা 84 এর পার্টি মেম্বার, ফলত আমরা তো পলিটিক্যাল ফ্যামিলিতেই বড় হওয়া। মা এখনো পার্টি মেম্বার, এরিয়া কমিটির সদস্য ছিলেন, লোকাল কমিটির সদস্য ছিলেন। স্ত্রী, তার একটা বাম মনস্কতা রয়েছে, সে বিভিন্ন রকম ভাবে সাংস্কৃতিক জগতের সাথে সে নিজে যুক্ত, সে তারা নিজেরা এসছে, নিজেরা অনুভব করেছে যে এই লড়াইতে তাদের আসা উচিত। এসেছিল দুদিন একদিনের জন্য, তারাও তাদের বিভিন্ন প্রফেশনাল কাজে যুক্ত, একসাথে প্রচার করেছি, ভালোই লেগেছে। বাংলার মানুষ বলছেন এখানে দাঁড় করানো তোমাকে একটা বামেদের স্ট্র্যাটেজিক্যালি একটা রাইট ডিসিশন। কোথাও গিয়ে এই কেন্দ্রটা অন্তত তৃণমূল ভার্সেস বিজেপির একটা প্রচারে অন্তত এই দুজন ছিল, তুমি আসাতে অনেকটা ফিল আপ করা গেছে। যারা বলছেন তাদেরকে ধন্যবাদ। দেখো, আমি যেটা করতে পারি সেটা লড়াই। আমি আমার কমরেডদেরকে সাথে নিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে চেষ্টা। আমি যেটা করতে পারি মাটি আঁকড়ে পড়ে থেকে লড়াই, একদম ইঞ্চি ইঞ্চি বুঝে নিয়ে লড়াই। সে লড়াইটা নিঃসন্দেহে কঠিন, আমি একবারও বলবো না যে লড়াইটা খুব সহজ, লড়াইটা নিঃসন্দেহে কঠিন, কিন্তু বিশ্বাস করো শিবম, মানে এত মজা পাচ্ছি এই লড়াই লড়তে গিয়ে। বিভিন্ন রকম, মানে বলতে গেলে খুব বাউন্সি পিচ, কিন্তু এই বাউন্সি পিচে ধরে ধরে ব্যাট করার একটা আলাদা মজা আছে। রাজনীতি বলবার স্কোপ পাচ্ছি, রাজনীতির কথা অনেক বেশি মানুষের কাছে বলবার স্কোপ পাচ্ছি। এই যে একটা মানুষের মধ্যে দুদুল্যমানতা তৈরি হয়েছিল, এই যে একটা প্রচার ছিল বাজারে, আগে রাম পরে বাম, এটা তো সত্যিই বাজারে এই মার্কেটে তো এই গল্প চলেছিল। এবং এই প্রচারটা নিয়ে আসা হয়েছিল বাম কর্মী সমর্থকদেরকে টার্গেট করে, যে এদেরকে টার্গেট করে এই ভোটটা যাতে বিজেপিতে ড্রপ করা যায়। মানুষকে বোঝানোর চেষ্টা করছি, পারছি, সেই সুযোগ পাচ্ছি, এক্সাম্পল পাচ্ছি হাতের সামনে শুভেন্দু অধিকারী। ফলত কথা খুব পরিষ্কার যে এই লড়াইটা আমরা লড়ছি, এবং লড়ছি শিবম জিতবার জন্য, মুখ দেখাতে তো লড়ছি না। তুমি দেখছি মর্নিং ওয়াক করছো, সেই ভিডিও মার্কেটে ভাইরাল হচ্ছে, কোথাও দেখলাম একটু পুশ আপ মারছিলে। আলটিমেটলি সব জায়গাতেই তুমি কিন্তু নিজের ছাপ ফেলেছো, অন্তত প্রচারের নিরিখে বোঝা যাচ্ছে। আমি একটু ওয়ার্কআউট করতে ভালোবাসি, কিন্তু শেষ মাস দেড়েক দুয়েক ব্যক্তিগত কাজের জীবনের জন্য একটুখানি সব ঘেটে গেছিল। তো ওই হলদিয়া টাউনশিপের ওইখানে সবাই সকালবেলায় সমস্ত যারা একটু স্বাস্থ্য সচেতন মানুষজন তারা মর্নিং ওয়াক করতে যান, তাদের সাথে একদিন আলাপ পরিচয় হলো, ভালো লাগলো। অপোজিটে দেবাংশু এবং অভিজিৎ গাঙ্গুলি, নিঃসন্দেহে হাই ভোল্টেজ একটা কেন্দ্র। আমার এক্ষেত্রে প্রথম প্রতিদ্বন্দ্বী নিয়ে আমি পরে প্রশ্ন করছি। তুমি প্রথম প্রার্থী হওয়ার পরে 1-1.5 মাসের প্রচারে কি কি শিখলে, কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করলে? শিখলাম এটাই, দূর থেকে মানুষকে, সাধারণ মানুষজন যত বোকা ভাবে, মানুষজন বোকা না, মানুষজন অত্যন্ত চালাক, এবং সাধারণ মানুষজন তারা অত্যন্ত সচেতন, তারা অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিদিন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে যা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। শিবম, হলদিয়া শিল্পাঞ্চল এত বড় ইস্যু হতে পারে এই নির্বাচনে, এটা আমাকে মানুষ শিখিয়েছে। এটা মানুষের মস্তিষ্কগত হয়ে আমাদের নির্বাচনে ইশতেহারে উঠে এসছে। আমরা দীর্ঘদিন বলেছি যে হলদিয়া শিল্পাঞ্চলকে পুনরুদ্ধার করতে হবে, পুনর্জীবিত করতে হবে ইত্যাদি, কিন্তু এই তার স্পিরিট হতে পারে এটা আমাদের ধারণার বাইরে ছিল। বেকারত্বের ইস্যু দেখো, উপর থেকে দেখে তো একটা মনে হচ্ছে যে কোনোভাবে লড়াইটা তৃণমূল বিজেপি বাইনারি ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে, মন্দির মসজিদ ইত্যাদির মধ্যে আবদ্ধ। আমি তোমাকে দায়িত্বের সাথে বলছি তা নয়। এই নির্বাচনে বেকারত্বের চাইতে বড় ইস্যু পশ্চিমবাংলায় গোটা দেশে এই মুহূর্তে নেই। আমি শেষ 1 মাস প্রায় 5-6 দিন হয়ে গেল তো আমি প্রচার করছি, 2 দিন বাদ দিয়ে আমি রেগুলার প্রচার করেছি, এমন কোনো দিন নেই যেদিন আমি প্রচার করিনি, 2টো দিন বাদ দিয়ে।
আমার অভিজ্ঞতার মধ্যে থেকে আমি দেখেছি শিবম, বেকারত্বের ইস্যু একটা ভয়ঙ্কর ইস্যু, এবং এই ইস্যুতে এই নির্বাচনে ব্যাপক ভোট হবে এবার। নিউ জেনারেশন লেফটকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে, আমি তোমাকে দায়িত্বের সাথে বললাম। এখন নতুন প্রজন্মের প্রার্থী তো দেবাংশু, খুব দৌড়ঝাঁপ করছো, অনেকে বলছেন পরিশ্রম করছো। না, আমি তোমাকে আবার বলছি যে ও নতুন প্রজন্মের একজন, আমার শুভেচ্ছা রইলো। আমি তোমাকে আগেও বলেছি, যারা ভোটে দাঁড়িয়েছে তাদের জন্য শুভেচ্ছা, তারা তাদের লড়াই করুক। ইয়ং জেনারেশন কি দেখে ভোট দেবে? কে তাদেরকে রুটি রুজি চাকরির কর্মসংস্থানের দিশা দেখাতে পারবে? আমার দেখে হাসি লাগলো, তৃণমূল হলদিয়ায় দেয়াল লিখেছে শিল্পের দাবিতে, হলদিয়ায় শিল্পের দাবিতে তৃণমূলকে ভোট দিন। শিল্প মন্ত্রী তৃণমূলের, শিল্প নিগমের চেয়ারম্যান তৃণমূলের, এইচডি এর মাথায় শুভেন্দুবাবু বসেছিলেন, তারপরে যাকে বসিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর ডান হাত। শিল্পের 12টা বাজিয়েছে, এবিজি গ্রুপ তাড়িয়েছে, গোটা হলদিয়া ধুঁকছে আজকে। আমি গতকাল রাতে হলদিয়ায় ছিলাম, তুমি যদি কখনো সুযোগ পাও আমি তোমাকে বলছি কোনো একদিন হলদিয়ায় থাকো, রাত্রিবেলা হলদিয়া ঘোরো, বিশ্বাস করো গর্ববোধ হয় হলদিয়া ঘুরলে, যে হ্যাঁ 34 বছরের একটা সরকার এরকম একটা শিল্পাঞ্চল গড়ে উঠেছে, তো আমরা তো গড়তে পেরেছি এটা। আজকে আমি সকালবেলা হলদিয়া পেট্রোকেমিক্যালসের গেটে ছিলাম, শয়ে শয়ে শ্রমিক তারা আসছেন, এত মানুষের যে অন্য সংস্থান, এটা তো আমরা করতে পেরেছিলাম, আমরা এই কাজ আবার করতে চাই। বিজেপিকে উত্তর দিতে হবে কেন হলদি নদীর নাব্যতা বাড়া কমাই এর জন্য কেন তারা ড্রেজিং করলো না। 10 বছর ধরে এই মন্ত্রক বিজেপি চালায়, আজকে শুধু গালগল্প দিলে তো হবে না। পরিকল্পনা কোথায়? বেকার যুবককে চাকরি দেওয়ার প্ল্যান কোথায়? প্রোগ্রাম কোথায়? শুধু বুলিয়া ওড়ালে হবে না, তোমাকে প্ল্যান লাগবে, পরিকল্পনা লাগবে, সেটা আমার মাথায় রয়েছে, সেটা আমরা ঠিক টাইমে এক্সিকিউট করবো। সায়নদা, এই এই জায়গায় পার্টিকুলারলি সব থেকে বেশি নাকি বলা হয় রামের ভোট ভামে গেছে, মানে বিজেপির একটা উত্থান, তথ্যভিত্তিক উত্থান আমি তোমাকে বুঝিয়ে দিতে পারি। সেই ভোট কি বামে ফিরতে পারেন? তুমি গ্রাউন্ড লেভেল রিয়েলিটিটা কোন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো? আমি তোমাকে সবচাইতে সহজ কথা সহজভাবে বলছি, গোটা তমলুক লোকসভায় বিজেপি বলে কিছু নেই। তুমি কথাটা শুনে ভাবতেই পারো কি পাগলের প্রলাপ বকছো। আদর্শ মতাদর্শগত বিজেপি, যে বিজেপির লোকজন তৃণমূলের থেকে বাঁচবার জন্য বিজেপিতে গেছিল এক সময়তে, এই গোটাটা নেই। যা আছে তারা কি? যা আছে তা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা, যারা তৃণমূলে ছিলেন, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসছেন, এই দলটা আছে। মানুষ বুঝতে পেরে গেছে যে এই শুভেন্দু অধিকারীর থেকে বাঁচবার জন্য বিজেপিতে শেল্টার নিয়েছিলাম, মনে হয়েছিল সিপিএম পারবে না, আজকে দেখছে সেই শুভেন্দু অধিকারী বিজেপির হত্যাকর্তা বিধাতা। মানুষ তার অভিজ্ঞতার নিরিখে স্পষ্টভাবে বুঝতে পারছে এই বিষয়টা। তুমি অভিজিৎ গাঙ্গুলি নিয়ে আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলে, যা একটা বিতর্কের সৃষ্টি করেছে। অভিজিৎ গাঙ্গুলি পাল্টা বলেছেন মামলা কোথায় করেছো ওনার কোর্টে। যে ইন্টারভিউতে তুমি এই এই কথাগুলো ওনার নামে বলেছিলেন আমার ইন্টারভিউতে। ভালো করেছেন, উনি বলেছেন। ওনার সুস্থতা কামনা করি, উনি ভালো থাকুন, ওনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুক। খুব রোদ পড়েছে, এমনিতে ওনাকে রাস্তায় তমলুকের মানুষ খুব একটা দেখেনি আজ অব্দি, অসুবিধা নেই। আমি ওনার সুস্থতা কামনা করছি, উনি ভালো থাকুন, গরম পড়েছে, সুস্থ তো থাকুন। এটা তো পাল্টা উত্তর হলো না, উনি তো রাজনৈতিকভাবে মানে ব্যক্তিগত জায়গায় একটা বলেছে তুমি মামলা করোনি সে অর্থে। খুব ভালো করেছে। এই শেষ 1 মাস ধরে সায়ন ব্যানার্জি এতটুকু ম্যাচিওর্ড হয়েছে, ভোটের ময়দানটা ব্যক্তিগত আক্রমণের ময়দান নয়। আমি সুস্থতা কামনা করছি, আপনি আপনার লড়াই লড়ুন। শুধু শুভেন্দুবাবুকে পাশে নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরছেন, শুধু এইটুকু উত্তর দেবেন, হলদিয়ায় দাঁড়িয়ে আপনি বলেছেন হলদিয়ায় আপনি শিল্প আনবেন, হলদিয়া থেকে শিল্প যিনি তাড়িয়েছেন তার নাম শুভেন্দু অধিকারী, তাকে পাশে রেখে আপনি কিভাবে এই কথা বলছেন? আমি যুক্তিসঙ্গত কথা বলেছিলাম শিবম। এই যুক্তির উত্তর আমি দেখলাম একজন বকলম বিজেপির নেতা কাম ইউটিউবার এরকম আছে এই মুহূর্তে 4-5 জন আমি মার্কেটে দেখছি, অসুবিধা নেই, থাকতে পারে। তারা কিন্তু যুক্তিটা দেখলো না, তারা শুধুমাত্র বিজেপির চোখে ভালো হওয়ার জন্য নিজেদের কথাটুকুই বলে দিল। তুমি ধর্মীয় একটা তুলেছিলে অভিজিৎ গাঙ্গুলির আমি নামে। এই মুহূর্তে ঘাটাচ্ছি না, আমি আমার পয়েন্টে এখনো অবিচল আছি। আমি তোমাকে আবার বলছি, ভদ্রলোকের বাড়ি মুর্শিদাবাদে। যদি কখনো সেই ভদ্রলোক নিজের চাকরি খোয়ানোর ভয় থেকে বেরিয়ে এসে সামনে এসে বলেন, আমি তাকে নিশ্চয়ই সামনে এনে শোনাবো যে কোর্টরুমে সেদিন কি হয়েছিল। আমার লুকানোর তো কিছু নেই, আমি তোমাকে আবার বলছি, আমার লুকানোর কিচ্ছু নেই, আমার ছুপানোর কিচ্ছু নেই। অনেকে বলছেন সায়নদা এই সিটটা প্রায় বিজেপি মানে অভিজিৎ গাঙ্গুলি জিতেই গেছেন, এইরকম একটা ধারণা তৈরি হয়েছে। তুমি কিভাবে দেখো এটা? অনেকেরটার 2-3 জনের নাম বলো তারপর বলছি। 2-3 জনের নাম মানে সাধারণ মানুষের একটা ধারণা, মিডিয়া বলছেন অভিজিৎ গাঙ্গুলি অনেক এগিয়ে আছেন। এই মিডিয়া 2-3 জনের নাম বলো, আমি দেখেছি তো এই 2-3 জন মিডিয়া কারা কারা। তুমি নাম বলো তারপর আমি বলছি। বিভিন্ন নাহলে আমি বলে দিচ্ছি রাজনৈতিক নাম। বিষয় বলো তুমি। আমি নামগুলো বলে দিচ্ছি, অসুবিধা নেই। যে শোনো, আমি বলছি যে ঠিক আছে, সবার নিজস্বতা আছে, সবাই নিজের মতো করে কথা বলতে চান, সবাই নিজের মতো করে কথা বলতে পারেন। তমলুকেতে আসুন, তমলুকের মানুষ তা বলছে না। তুমি কি বলছো অভিজিৎ গাঙ্গুলির এই জায়গায় অ্যাডভান্টেজ জায়গায় নেই?
সায়ন ব্যানার্জি জিতবার জায়গায় আছে, আমি এটুকুই বলতে পারি। মানে অভিজিৎ গাঙ্গুলি হারিয়ে সায়ন ব্যানার্জি জিততে পারে। দেবাংশু, ডিবেট করেছো এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিভাবে দেখো তুমি? সায়ন ব্যানার্জি জিতবে, সিপিআইএম জিতবে, এখন আমি জিতলে কেউ না কেউ হারবে। অবশ্যই সায়ন দাসকে আবার পরে ধরবো, এখানে একটা বক্তৃতা সবাই ঢুকছে, তারপরে সায়ন দাসের সাথে আবার নিঃসন্দেহে কথা বলবো। উল্লেখযোগ্যভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছেন সায়ন ব্যানার্জির প্রচারে, ওনার সঙ্গে থাকবেন, চেষ্টা করবো যদি কথা বলা যায়। চলুন।